আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা লেখা হয়েছিল সেই ১৯৬৩ সালে, কিন্তু এর কথাগুলো আজও লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিচ্ছে। বইটার নাম দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড, লিখেছেন জোসেফ মার্ফি। এই বইটা আসলে আমাদের ভেতরে লুকিয়ে থাকা এক অসামান্য ক্ষমতাকে জাগিয়ে তোলার কথা বলে, এমন এক শক্তি যা হয়তো আমরা জানিই না আমাদের মধ্যে আছে। আচ্ছা, এটা কি কখনো মনে হয়েছে যে কেন কিছু মানুষ এত সুখী, এত সফল, আর ঠিক তার পাশে আরেকজন হয়তো দুঃখে, অভাবে জর্জরিত? বা ধরুন কেউ একজন প্রচণ্ড আত্মবিশ্বাসী, আবার কেউ সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। কেন এমন হয়? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সবার মনেই মাঝে মাঝে আসে, তাই না? তো এই যে এত বড় বড় প্রশ্ন, এর উত্তরটা কোথায়? ১৯৬৩ সালের এই বইটা বলছে উত্তরটা বাইরের কোনো পরিস্থিতিতে নেই। না, উত্তরটা আছে আমাদের নিজেদের ভেতরে, আমাদের মনের গভীরে। ভাবা যায়, আমাদের মধ্যেই নাকি এমন একটা শক্তি ঘুমিয়ে আছে যা দিয়ে আমরা নিজেদের জীবনটাকেই নতুন করে সাজাতে পারি। বেশ, তাহলে চলুন এই ভেতরের শক্তির রহস্যটা একটু ভেদ করা যাক। বইটা বলছে আমাদের মনের নাকি একটা দ্বৈত চরিত্র আছে। মানে আমাদের মনের ভেতরেই একজন ক্যাপ্টেন আর তার গোটা নাবিক দল দুটোই আছে। ব্যাপারটা কি? মার্ফি বলছেন আমাদের মন আসলে একটাই, কিন্তু এর কাজ করার দুটো আলাদা ধরন বা ফাংশন আছে। একটা হলো আমাদের চেতন মন, মানে কনশাস মাইন্ড। এটা সারাদিন যুক্তি দিয়ে ভাবে, বিচার করে, কোনটা ঠিক কোনটা ভুল সে সিদ্ধান্ত নেয়। আর অন্যটা হলো অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। এর কাজটা কিন্তু একদম অন্যরকম। ও কোনো প্রশ্ন করে না, যুক্তিও খোঁজে না, শুধু বিশ্বাস করে আর সেই বিশ্বাস অনুযায়ী কাজ করে। এই ক্যাপ্টেন আর ক্রুয়ের উদাহরণটা দিয়ে ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। ভাবুন তো, আমাদের চেতন মনটা হলো জাহাজের ক্যাপ্টেন, যে একদম ব্রিজের উপর দাঁড়িয়ে আছে, সব দেখছে, ভাবছে, বিশ্লেষণ করছে আর তারপর অর্ডার দিচ্ছে। আর আমাদের অবচেতন মন, ওটা হলো ইঞ্জিন রুমে কাজ করা ক্রুয়ের দল। তারা কিন্তু জানে না জাহাজটা কোথায় যাচ্ছে বা কেনই বা যাচ্ছে। তাদের একটাই কাজ, ক্যাপ্টেন যে অর্ডারটা দেবে সেটা অক্ষরে অক্ষরে পালন করা। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। ওই যে ইঞ্জিন রুমের ক্রু, তারা কিন্তু ক্যাপ্টেনের সাথে কোনোদিন তর্ক করবে না। ক্যাপ্টেন যদি বলে জাহাজটা সোজা ওই পাথরের দিকে নিয়ে চলো, তারা কিন্তু সেটাই করবে, বিন্দুমাত্র প্রশ্ন করবে না। আমাদের অবচেতন মনও ঠিক ঠিক এই রকম। আমরা সারাদিন ধরে যা ভাবি, যা বিশ্বাস করি, আমাদের ভয়, আমাদের দুশ্চিন্তা, সবকিছুকেই ও একটা আদেশ বা অর্ডার হিসাবে নিয়ে নেয়, কোনো প্রশ্ন ছাড়াই। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে এত শক্তিশালী একটা ক্রু আমাদের মনের ভেতর বসে আছে, তাকে সঠিক আদেশটা দেব কি করে? কিভাবে তাকে ঠিক পথে চালাবো? উত্তরটা বইটা অনুযায়ী খুব সহজ, কিন্তু প্রচণ্ড শক্তিশালী। আর সেটা হলো বিশ্বাস। কারণ আমাদের চিন্তাই আমাদের বাস্তবতাকে গড়ে তোলে। বইটার একটা মূল কথাই হল দ্য ল অফ লাইফ ইজ দ্য ল অফ বিলিফ। মানে জীবনের আসল নিয়মটাই হলো বিশ্বাসের নিয়ম। আমাদের সচেতন মন, আমাদের যুক্তিবাদী মন যা কিছুকে একেবারে মনে প্রাণে বিশ্বাস করে ফেলে, আমাদের অবচেতন মন সেটাকেই সত্যি বলে ধরে নেয়। আর তারপর তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সব রকম কাজ শুরু করে দেয়। ব্যাপারটা ঠিক কেমন? মফি একটা দারুণ গল্প দিয়ে এটা বুঝিয়েছেন। এক কলেজ ছাত্রীর গল্প। তার একটা বিশেষ ট্রাভেল ব্যাগ ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু সমস্যা হলো সেটা কেনার মতো টাকা তার কাছে ছিল না। এখন সাধারণত আমরা কি ভাবি, থুর, এটা কেনার টাকা নেই, তাই তো? কিন্তু ওই ছাত্রীটি ঠিক উল্টো কাজটা করল। সে এই নেগেটিভ চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। তার বদলে সে বারবার মনে মনে ভাবতে শুরু করল, কল্পনা করতে লাগলো, আর নিজেকে বলতে লাগলো, ওই ব্যাগটা আমার, ওটা ইতিমধ্যেই আমার হয়ে গেছে, আমি মনে মনে ওটাকে গ্রহণ করে নিয়েছি। এবং এরপর যা ঘটল সেটা শুনলে অবাক হতে হয়। সেই বছর ক্রিসমাসের সন্ধ্যায় তার ফিয়ান্সে তাকে একটা উপহার দিল। আর কি ছিল সেই উপহারে? হুবহু হুবহু সেই ব্যাগটা। মার্ফির মতে এটাই হলো অবচেতন মনের শক্তি। ওই ছাত্রীর গভীর বিশ্বাসটাই তার সাবকনশিয়াস মাইন্ডকে একটা সিগন্যাল পাঠিয়েছিল, আর সেই মন কোনো না কোনোভাবে সেই জিনিসটাকে তার কাছে পৌঁছে দেওয়ার একটা রাস্তা বের করে ফেলেছিল। তো এটা তো গেল বিশ্বাসের শক্তির কথা। কিন্তু কিভাবে আমরা কনশাসলি, মানে সচেতনভাবে আমাদের মনকে এই অর্ডারগুলো দিতে পারি? চলুন এবার কিছু প্র্যাকটিক্যাল টেকনিক দেখে নেওয়া যাক। বইটাতে কিন্তু এরকম অনেক সহজ কিন্তু খুব কাজের টেকনিকের কথা বলা আছে।
যেমন ধরুন স্টেজ ফ্রাইটের কথা, মানে মঞ্চে ওঠার ভয়। একজন খুব ট্যালেন্টেড গায়িকা ছিলেন যার এই সমস্যাটা ছিল। তিনি মাত্র 3টে সহজ স্টেপ ফলো করে এই ভয়টাকে জয় করেছিলেন। কি করতেন তিনি? খুবই সহজ। প্রথমে একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসতেন আর পুরো শরীরটাকে রিল্যাক্সড করে ফেলতেন, একদম শিথিল। তারপর মনটাকে শান্ত করতেন, মানে সব রকম চিন্তা, ভয় সব মাথা থেকে বের করে দিয়ে মনকে একটা ফাঁকা স্লেটের মতো তৈরি করতেন। আর সব শেষে একদম ধীরে, শান্তভাবে, গভীর অনুভূতির সাথে একটা কথা বারবার বলতেন, আমি খুব সুন্দর গান গাই, আমি স্থির, শান্ত, আত্মবিশ্বাসী এবং প্রশান্ত। তবে এখানে একটা খুব জরুরি সতর্কতা আছে। বইটা বারবার বলছে আমাদের অবচেতন মন কিন্তু কোনো ঠাট্টা মশকরা বোঝে না। ওটা একটা ছোট বাচ্চার মতো, আপনি যা বলবেন সেটাই সত্যি বলে ধরে নেবে, একদম আক্ষরিক অর্থে, সেটা ভালো কথা হোক বা খারাপ। এ নিয়ে একটা বেশ ভয়ঙ্কর উদাহরণ আছে বইটাতে। এক ভদ্রলোকের মেয়ের খুব কঠিন একটা অসুখ হয়েছিল, যা কিছুতেই সারছিল না। তো তিনি হতাশায়, দুঃখে প্রায় একটা কথা বলতেন, আমার মেয়ের ভালোর জন্য, ওকে সারিয়ে তোলার জন্য আমি আমার ডান হাতটা পর্যন্ত দিয়ে দিতে পারি। এরপর যা হয় সেটা শিউরে ওঠার মতো। একদিন এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় ওই ভদ্রলোক তার ডান হাতটা হারান, আর অবিশ্বাস্য হলেও সত্যি, প্রায় ঠিক সেই সময় থেকেই তার মেয়ের সেই দুরারোগ্য অসুখটা সারতে শুরু করে। ঘটনাটা মর্মান্তিক, কিন্তু এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের অবচেতন মন কথাগুলোকে কতটা আক্ষরিক অর্থে নেয় আর তার শক্তিটা ঠিক কতটা। তাহলে এত কিছুর পর আমরা মূল কথায় আসি। বইটার একেবারে শেষে লেখক মনকে বোঝানোর জন্য একটা অসাধারণ রূপক বা মেটাফর ব্যবহার করেছেন। বইটার মূল বার্তাটা হলো আমাদের মনটা আসলে একটা বাগানের মতো, খুব উর্বর একটা বাগান, আর আমাদের চিন্তাগুলো সেগুলো হলো বীজ। এখন আমরাই ঠিক করব সেই বাগানে আমরা সাফল্যের, ভালোবাসার ফুল ফোটাবো নাকি ভয়, সন্দেহ, ঘৃণার আগাছায় বাগানটাকে ভরিয়ে তুলব। আমরাই কিন্তু এই বাগানের মালিক। তো এই আলোচনাটা শেষ করা যাক একটা খুব সহজ কিন্তু খুব গভীর প্রশ্ন দিয়ে, যা এই বইটা আমাদের সবাইকে করতে শেখায়। প্রশ্নটা হলো, এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমরা আমাদের মনের বাগানে কোন বীজটা লাগাচ্ছি?